নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ডি বাংলার এই শোতে। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিটিজেন্স ফর জাস্টিস উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মাননীয় প্রদীপ কুমার সরকার মহাশয় এবং রয়েছেন উত্তর দিনাজপুর জেলার সিটিজেন্স ফর জাস্টিসের সভাপতি মাননীয় অমল কুমার মিত্র মহাশয়। আপনাদেরকে স্বাগত। নমস্কার। অমলবাবু, প্রথমেই আপনাকে আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করব যে আজকে জানুয়ারি 9, 2025 এবং বিগত আগস্ট 2024-এ ঠিক এই দিনেই অর্থাৎ 9 তারিখেই যে মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা হয়েছিলাম, পুরো বাংলা এমনকি পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছিল যে মর্মান্তিক ঘটনায়, আমরা সবাই সেটা জানি। সেই ঘটনার আজকে ঠিক 5 মাস পূর্ণ হচ্ছে। তো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি এই বিষয়ে? আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া বলতে গেলে এটা তো আমাদের প্রথম দিন থেকেই সংবাদ শোনা মাত্র আমরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ি যে এরকম ধরনের ঘটনা বিশেষ করে পশ্চিম বাংলায় হতে পারে বা এত বড় একটা নামী চিকিৎসা কেন্দ্রে হতে পারে সেটা আমরা কল্পনাতেও বিশ্বাস করতে পারিনি। এবং ডিউটিরত কর্তব্যরত একজন শিক্ষক ছাত্রী, তাকে এরকম ভাবে শুধু হেনস্থা নয়, তার সম্পর্কে যে নির্যাতন, যে অপমান, যে এক কথায় নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে এবং অনেক ব্যাপারে, মানে প্রচুর ব্যাপারে যেগুলোর এভিডেন্স গুলোকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এই সমস্ত নিয়ে আমরা চাইছিলাম যে যেন তেন প্রকারণ একটা পশ্চিমবাংলার ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় এবং আমরা যাতে কলঙ্কিত না হই, সেই জন্য আমরা অন্তর দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গবাসী আমরা চাইছিলাম এর বিচার হোক এবং বিচারের জন্যই আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত দ্বারস্থ হয়েছি। দেখুন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, আস্থা রাখতেই হবে, কিন্তু দীর্ঘকাল ধরে আমরা সত্যি সত্যি বিচার পাচ্ছি না। এজন্য জনমানসে হয়তো হতাশা দেখা দিয়েছে এবং জনমানসে হতাশা দেখা দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই হতাশ হলে চলবে না। আমাদের এই বিচার ব্যবস্থা যেভাবেই হোক, আমরা বিচারকে, আমাদের বিচার পেতেই হবে, অভয়ার বিচার পেতেই হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। একটু সময় লাগছে বা যথেষ্ট এই সময়টা বিলম্বিত হচ্ছে এবং এই বিলম্বিত হওয়ার জন্য আমাদের সমস্ত রকমের পন্থা গুলোকে অবলম্বন করতে হবে। কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় বিচ্যুতি হচ্ছে এবং কোথায় কোন দিক থেকে অবহেলা বা এখনো সঠিকভাবে যে তদন্ত, সেই তদন্তটা কেন হচ্ছে না, এটাই আমাদের বিচার এখন সব থেকে বড় প্রশ্ন। এবং সেই জন্যই আমাদের বিচার ব্যবস্থাকে সামনে রেখেই বিচারকদের কাছেই আমাদের প্রার্থনা থাকবে, আমাদের মানে দাবি থাকবে যে বিচার চাই। বিচার না পেলে একটা সাংঘাতিক রকমের আমাদের মধ্যে অবনমন বা একটা হতাশার সৃষ্টি হবে। আমরা যদি সুপ্রিম কোর্টেই বিচার না পাবো, আমরা যদি সিবিআই এর কাছেই বিচার না পাবো, তাহলে আমরা কোথায় যাব, কিভাবে? হ্যাঁ, আপনি মানে যেটা বললেন বিচার নেগলেক্ট করা ব্যবস্থার হচ্ছে। প্রতি আমাদের সবারই আস্থা রয়েছে। তো এই এই বিচার হুম। ব্যবস্থা প্রসঙ্গে একটা প্রশ্ন প্রদীপ বাবুর কাছে জানতে চাইবো যে প্রথমে এই তদন্তের যে ভার সেটা ছিল কলকাতা পুলিশের হাতে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন মানুষের দাবি দেওয়ার পরে সেখান থেকে তারা হস্তান্তর করে কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। তো এই যে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর কাছে যে তদন্ত ভার স্থানান্তরিত হলো, তো
তো এতে কতটা প্রভাব পড়েছে বা তারা সঠিক দায়িত্ব পালন করছে কিনা এ বিষয়ে আপনি প্রদীপবাবু কি বলবেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল এবং তারা সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকে তারা অ্যারেস্ট করে এবং সেই দোষী এটা প্রমাণ করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু আমরা তখন, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা তখন দাবি করে যে মানে জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে জুডিশিয়ারি তত্ত্বাবধানে যাতে তদন্ত করা হয় এবং সেই তদন্ত করে যাতে সঠিক বিচার পাওয়া যায়। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত দেখলাম যে হঠাৎ করেই রাজ্য সরকার এবং অন্যান্যরা আর কি মানে তারা বিচারের দায়িত্বটা সিবিআই এর হাতে তুলে দিল। কি মানে কারণে আপনাদের যেটা আমরা তা দাবি ছিল, জানি না, কিন্তু আমরা বিচার বিভাগীয় তদন্ত আপনারা চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আমরা জুডিশিয়ারি তদন্ত চেয়েছিলাম, জুডিশিয়ারি তত্ত্বাবধানে আমরা তদন্ত চেয়েছিলাম, কিন্তু তদন্তটা তুলে দেওয়া হলো সিবিআই এর হাতে। এবং সিবিআই এর হাতে তুলে দেওয়ার পরে কলকাতা হাইকোর্ট সেটা তত্ত্বাবধানে রেখেছিল, সেটাকে সুমোটো করে সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট নিয়ে গিয়ে তারা যে ন্যাক্কারজনক মানে অবস্থা সৃষ্টি করলো এবং তারা কেন নিয়ে গেল এবং তারা শেষ পর্যন্ত কেন দেখছে না, এই বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। এবং এর পেছনে কি কোনো এখন তো রাজনৈতিক কোনো অভিসন্ধি আপনি বুঝতে মানে গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, রাজনৈতিক অভিসন্ধি তো অবশ্যই আছে। আমরা তো মনে করছি কেন্দ্র রাজ্য দুইজনে ভাই ভাই আর কি। ওরা দুইজনে মিলে যেমন প্রথমে সমস্ত এভিডেন্সকে লোপাট করার একটা চেষ্টা করেছিল, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে সিবিআই কেও সম্ভবত ওরা মানে নিজেদের করায়ত্ত করে নিয়েছে এবং তাদের নির্দেশেই সম্ভবত সিবিআই চলছে এবং সাধারণ জনসাধারণ তাই বলছে আর কি। আচ্ছা আচ্ছা। না হলে সাধারণ মানুষ যে বিষয়গুলো বোঝে আর কি, তদন্তের যে জায়গাগুলো বোঝে, সেই জায়গাগুলো সিবিআই কেন বুঝতে পারছে না আমরা জানি না। যে ক্যামেরাতে যে ছবিগুলো দেখা গেছে, ক্যামেরাতে যে ছবিগুলো দেখা গেছে, সেই ছবিগুলো একমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। তাহলে মানে সেই কলেজে তো অনেক ছাত্র শিক্ষক অনেকেই আছে, তাদের কাছে তো সিবিআই বলতে পারতো যে এরা কারা, চেনার তো চেষ্টা করতে পারতো, সেটাও তারা করেনি। কেন করেননি সিবিআই এর তদন্ত যেটা চলছে সেই বিষয়ে আপনি সন্তুষ্ট নন, তাই তো? না, আমরা কেউই সন্তুষ্ট না, জনসাধারণ কেউ সন্তুষ্ট নয়। জনসাধারণের দাবি আমাদের বিচার চাই। অবশ্যই বিচার চাইছেন আপনারা। তো এই যে বিচার চাওয়ার যে দাবি, সেই দাবি জানাতে গিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে যেমন বিভিন্ন মহল থেকে জুনিয়র ডাক্তার বলুন বা বিভিন্ন সাধারণ মানুষেরা তারা কিন্তু বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিলেন। ঠিক আমরা এটাও খেয়াল করলাম যে উত্তর দিনাজপুর জেলাতে আপনারা বেশ কিছু মানুষ তারা সামাজিকভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে সিটিজেন্স ফর জাস্টিস নামে যে একটি প্ল্যাটফর্ম আপনারা গড়ে তুলেছেন এবং আন্দোলন করছেন। হ্যাঁ, তো এই যে আন্দোলন আপনারা করছেন, এতে কি সাধারণ মানুষের সাড়া অবশ্যই পেয়েছেন, তাই না? আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, তারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আমরা রায়গঞ্জে যে কনভেনশন করেছিলাম, সেই কনভেনশনে ব্যাপক সাড়া মিলেছিল এবং তারপরে আমরা পরপর অনেকগুলো প্রোগ্রাম করেছি, সেখানেও সাধারণ মানুষ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা আমাদের পাশে আছে। আমরা আগামী 12 তারিখে রায়গঞ্জ ঘড়িমোড়ে আমরা বিবেকানন্দের জন্মদিনে একটি পথসভা করব। সেই পথসভায় ডক্টর সৌরভ রায় উপস্থিত থাকবেন, আরজি করের প্রাক্তন এবং জুনিয়র ডক্টরস আন্দোলনের অন্যতম মুখ। উনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। আমরা আশা করব এই পথসভায়ও রায়গঞ্জের সমস্ত
সৌমতি সম্পন্ন মানুষ উপস্থিত থেকে আমাদের আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করবেন, এই আশা আমরা রাখছি। আচ্ছা, অবশ্যই। এবার আমরা অমলবাবুর কাছে আবার চলে যাচ্ছি। অমলবাবু বলছে, এই যে আন্দোলন, সিটিজেন্স ফর জাস্টিস প্ল্যাটফর্মের আপনি সভাপতি, তো এই আন্দোলন সারা রাজ্য জুড়েই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন কি বিচার পাওয়ার প্রক্রিয়াকে কিছু মানে প্রভাব ফেলেছে এর উপরে? বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে মানে একটার পর একটা তদন্ত হচ্ছে এবং তদন্তটা বিলম্বে হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে। এই সমস্ত কারণে আমরা বিরক্ত এবং আমরা হতাশার পর্যায়ে, সাধারণ লোক তো বটেই, আমরাও সেই স্তরের দিকে যাচ্ছি। এই সমস্ত কারণে আমাদের এই আন্দোলনের ফল কিন্তু আমরা বেশ কিছুটা পজিটিভ দেখতে পাচ্ছি। কারণ আন্দোলনের ফলে থ্রেড কালচারটা কোথায় ছিল, পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য ব্যবস্থার যে ভেতরের অবস্থাটা কি ছিল সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এবং কোথায় কোথায় দুর্নীতির জায়গাগুলো এমন ভাবেই চিহ্নিত হচ্ছে যেটা আমাদের সত্যি সত্যি অন্তর থেকেই প্রতিবাদের একটা স্পৃহা জাগিয়ে তুলছে যে না, এইগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। এবং যে এক একটা ব্যক্তি সম্পর্কে যে ধারণা আমরা পোষণ করতাম, একজন প্রিন্সিপাল সম্পর্কে একটা ধারণা আলাদা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রিন্সিপাল সম্পর্কে ধারণায় আমরা কিছুতেই তার প্রতি কোনো আস্থা রাখতে পারছি না। আরো একটা সব দিক থেকেই আমাদের নাড়িয়ে দিচ্ছে যে এই একটা ব্যক্তি, যে ব্যক্তিটা একটা সত্যি সত্যি প্রশাসনিক দৃষ্টিতে যথেষ্ট সম্মানের জায়গায় অবস্থান করে, কিন্তু তার যখন দুর্নীতিগুলো, তার যখন মানে প্রিভিয়াস ফ্যাক্টস গুলো আমাদের চোখের সামনে আসছে, আমরা জানতে পাচ্ছি, এবং তার সম্পর্কে যে সমস্ত রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্ট গুলো যখন আমাদের চোখের সামনে আসছে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই লোকটা নানা দিক থেকেই অত্যন্ত অত্যন্ত কদর্য প্রকৃতি, এবং যে কোনো কাজ অসম্ভব বলে কিছু নাই তার কাছে। সুতরাং সে নিজে করুক বা না করুক, কিন্তু এই ঘটনাচক্রে সে কিন্তু তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়ারই কথা। কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটছে না। কিন্তু আমাদের এখনো বিশ্বাস যে এটা ছাড়া তো মানুষের কোনো উপায় নাই। আমরা বিচার ব্যবস্থাটাকে যাতে ত্বরান্বিত হয়, বিচার ব্যবস্থাটা যাতে সত্যি সত্যি সমস্ত দিক থেকে তদন্তটা নিরপেক্ষ হয়, এবং তদন্তের মধ্যে কোনো রকমের বায়াসনেস বা তদন্ত লোপাটের যারা চেষ্টা করছে তাদের জানতে পেরেও আমরা কিন্তু মাথা ছুঁতে পারছি না এখন। কিন্তু এই অবস্থায় তো ছেড়ে দিলে চলবে না। ছেড়ে দিলে পশ্চিমবঙ্গেরও সর্বনাশ, সমস্ত দিক থেকে মানুষের মধ্যে একটা আসবে, ক্ষোভ আসবে যে তাহলে আমরা যাব কোথায়। এই যাওয়ার শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই প্রতিবাদের প্রয়োজন আছে, এবং আন্দোলন ছাড়া কোনো পথ আছে বলে আমাদের মনে হয় না। সুতরাং আন্দোলন আমাদের করতেই হবে, আন্দোলন আমাদের চালিয়ে যেতেই হবে। আন্দোলনের ফলে যেমন আমরা বেশ কিছু জায়গায়, কত জায়গায় দুর্নীতি এবং কিভাবে দুর্নীতি হচ্ছে সেইগুলো যেমন আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে, ঠিক তেমনি ভাবে এই আন্দোলনগুলোর জন্য আমরা এখনো পর্যন্ত যে ফল পেয়েছি সেই ফলটা কিন্তু কম নয়। যে 10 দফা কর্মসূচি জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছেন, সেই 10 দফা কর্মসূচির মধ্যে আমরা কিছু পেয়েছি, তার মধ্যেও আমাদের না পাওয়ার অংশ কিন্তু কম নয়। এবং যে অন্যায় করেছে সেই অন্যায়কারীর সাজার জন্য যে জাল বেছানো দরকার সিবিআই কিন্তু সেদিক থেকে পারদর্শিতা দেখাচ্ছে না। সুতরাং অনুপযুক্ত অফিসারদের ওখান থেকে সরিয়ে উপযুক্ত অফিসারদের সেই জায়গায় নিয়ে আসা দরকার। এইগুলোর জন্যও তো আন্দোলনের প্রয়োজন আছে। সুতরাং আন্দোলন ছাড়া
কিন্তু হাকিম নড়বে না, হুকুমও হবে না। কাজেই এই বিষয়ে আমাদের আরেকটা প্রশ্ন শেষ আপনার কাছে, কথা অমলবাবু। হ্যাঁ, বলুন। অমলবাবু, আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইবো। এই যে আন্দোলন 5ই আগস্ট পরবর্তী আমরা দেখতে পেলাম পুরো বাংলা জুড়ে কিন্তু আহ, বাংলার প্রতিবাদী মানুষ, বিভিন্ন পেশার বা পর্যায়ের শ্রেণীর মানুষ তারা আন্দোলন করেছেন। আপনি একজন প্রাক্তন শিক্ষক রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের, আপনি দেখেছেন যে বিভিন্ন ছাত্রছাত্রীরাও কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছিল। এই দীর্ঘ 5 মাস হুম, পরে এখনো কি আপনি মনে করেন এই আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে? আন্দোলনের প্রয়োজনীয়তা কখনোই শেষ হয়ে যায়নি। আন্দোলন করতেই হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যখন একটা আন্দোলন দানা বাঁধে, তখন সেই দানা বাঁধার পর তার যে প্রত্যক্ষ ফল পাওয়ার জন্য মানুষ আকুপাকু করে। মানুষ সবসময়ের জন্য চায় যে এর একটা মানে খুব তাড়াতাড়ি এফেক্ট কিছু আমরা দেখতে চাই, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং সেটাই হচ্ছে মুশকিল, যে এত বেশি এর মধ্যে দুর্নীতি জড়িত হয়ে আছে, যে বড় বড় মাথাগুলা এর মধ্যে রয়েছে। সেই জন্য সেই মস্তিষ্কগুলোকে টান দিতে হবে, এবং কেবলমাত্র সঞ্জয় রায়কে ফোকাস করে সন্দীপ ঘোষ বা অন্যান্য যারা এর সঙ্গে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জড়িত, কিংবা উভয় দিক থেকেই জড়িত, তাদেরকে টেনে বের করতে হবে। এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী একটা বড় কাজ এবং প্রেস্টিজিয়াস ইস্যু। এই ইস্যুটাকে হয়তো কারোর ক্ষেত্রে, হয়তো প্রশাসনিক দিক থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু চিরদিন সমান যায় না। আজ না হলে কাল, কাল না হলে পরশু এটার সমস্যার সমাধান হবে, এবং আমরা বিচার পাবই। এবং সেই জন্য আন্দোলনের প্রয়োজন আছে। আন্দোলনই একমাত্র পথ যেটা বিচার ব্যবস্থাকেও টানিয়ে, বিচার ব্যবস্থাকেও আরো বেশি ত্বরান্বিত করবার জন্য অন্তত ইন্সপিরেশন যোগাবে। এবার আমরা মনে প্রদীপবাবুর করি কাছে যে আন্দোলনই প্রকৃত বিচার ছিনিয়ে আনতে পারে। তাই এই প্রসঙ্গে আন্দোলন আপনার আমাদের কাছে চালিয়ে যেতেই প্রদীপবাবুর হবে। কাছে জানতে চাইবো, এই আন্দোলন প্রসঙ্গে প্রদীপবাবুর হ্যাঁ, কাছে জানতে চাইবো। এই আপনি একটু আগেই বললেন যে আগামী 12ই জানুয়ারি আপনাদের প্রোগ্রাম রয়েছে একটা রায়গঞ্জে, সেখানে জুনিয়র হ্যাঁ, ডাক্তাররা উপস্থিত থাকবেন। তো এই প্রোগ্রামের বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন। এই বিষয়ে যেমন আমাদের আগামী 12ই জানুয়ারি আমরা এই দিনটাকে, যেহেতু 5 মাস পূর্ণ হতে চললো বিচারহীনতার, তাই বিবেকানন্দের জন্মদিনে আমরা রায়গঞ্জ ঘড়ি মোড়ে বিকাল 3টায় পথসভার আয়োজন করেছি। সেখানটায় উপস্থিত থাকবেন ডক্টর সৌরভ রায়। তিনি হচ্ছেন আরজি করের প্রাক্তনী এবং এই জুনিয়র ডক্টরস আন্দোলনের একজন অন্যতম মুখ। উনি ওনার মূল্যবান বক্তব্য ওখানটায় রাখবেন। আমি রায়গঞ্জের আপামর জনসাধারণকে ওই সভায় উপস্থিত থাকার জন্য আবেদন জানাচ্ছি, কারণ আমরা মনে করি আন্দোলনই প্রকৃত দাবি ছিনিয়ে আনতে পারে, প্রকৃত বিচার ছিনিয়ে আনতে পারে। আরো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামী 13 তারিখে শিলিগুড়িতে একটা গণকনভেনশন হবে। সেই কনভেনশনে উপস্থিত থাকবে অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া। ফলে এই যে আমাদের আন্দোলনের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হচ্ছে, এবং এই অর্থাৎ আন্দোলনকে আরো জোরদার করার মধ্যে দিয়ে আমরা সারা রাজ্য জুড়ে আপনাদের প্রকৃত বিভিন্ন বিচার ছিনিয়ে কর্মসূচি আনবো। রয়েছে। হ্যাঁ, সারা রাজ্য জুড়েই কি আপনাদের বিভিন্ন তো কর্মসূচি রয়েছে? সারা রাজ্য জুড়েই আছে। সারা রাজ্য জুড়েই আছে। আজকে 9 তারিখ যেমন শিলিগুড়ি থেকে
সরি RGB কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত যে মিছিল হয়েছে জুনিয়র ডাক্তারদের, সেই মিছিলে কলকাতার আপামর জনসাধারণ অংশ নিয়েছিল এবং তারা সারা রাত আর এই শ্যামবাজারে অবস্থান করবে এবং সেখানটায় জুনিয়র ডাক্তাররা বক্তব্য রেখেছে, বিভিন্ন ডক্টর সংগঠন তারা বক্তব্য রাখছে এবং বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ কিভাবে কি করা যায় তারা সেই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আমরা আছি এবং থাকবো। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।